হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু আওয়ার ইউটিউব চ্যানেল। আমি সৌম্যদীপ চৌধুরী আজকে নতুন একটা অভিজ্ঞতা নিয়ে চলে আসলাম। আজকে আসলে সত্যি কথা বলতে আজকেও তেমন একটা ভিডিও বানানোর ইচ্ছে ছিল না আমার, মানে আমার স্টকে ছিল না, কিন্তু তাও মনে হলো যে কারণ চ্যানেলটা আর আদৌ আছে কি নেই আমি তো জানি না, যে বা চ্যানেলটা উঠে গেছে কি না, কারণ দীর্ঘকাল ভিডিও দেওয়া হয় না। তবু আমার মনে হলো যে এইটা এক্সপিরিয়েন্সটা আমার মনে হয় শেয়ার করা খুব দরকার, এবং আমি শেয়ার করতে করতে চলেছি আজকে। এটা হয়তো একটু বড় হলে হয়তো দুটো পার্ট আসবে, না হলে আমি চেষ্টা করছি একটা পার্টই যতটা শর্টে বলে কমপ্লিট করা যায় আর কি। নমস্কার, আজকে আমার একটা এক্সাম এক্সাম নিয়ে আমি একটা কথা বলবো, আমার একটা এক্সামের এক্সপিরিয়েন্স নিয়ে কথা বলবো। আচ্ছা, আমি আগেও মনে হয় কোনো একদিন কোনো একটা দাদার সাথে এই এক্সাম নিয়ে একটা কথা বলেছিলাম। তো সেই ভিডিওটা আছে, তোমরা চাইলে ওই চ্যানেলটা, কি যেন নাম চ্যানেলটা আমার, এই যে চ্যানেলটায় গিয়ে দেখে আসতে পারো। যাই হোক, সে এবছর আর সে তার সাথে আর কথা হয়ে ওঠেনি, তাই সে আর এই বিষয়ে কোনো সাহায্য করবে না, কারণ বছর বছর সাহায্য করা সম্ভব না। যাই হোক, আমি আজকে আমার একটা নিজের নিট এক্সাম নিয়ে আমি একটা ভয়ানক এক্সপিরিয়েন্স শেয়ার করবো। গত বছরও আমি একটা এক্সপিরিয়েন্স শেয়ার করেছিলাম, যেখানে আমার একটা মানে যেখানে আমার ইনস্টিটিউটে, সেখানে ইনভিজিলেটরদের গাফিলতির জন্য আমার 40টা মিনিট নষ্ট হয়েছিল। 40টা মিনিট 40টা মিনিট নষ্ট হয়েছিল। এবং এবছর তার চেয়েও ভয়াবহ অভিজ্ঞতা। এবং আমার মনে হয় যে এই অভিজ্ঞতাগুলো জীবনে খুব দরকার, মানে জীবনে খারাপ অভিজ্ঞতাও খুব দরকার, যদিও হ্যাঁ, এগুলো নিয়ে আমি হ্যাবিচুয়েটেড, এই খারাপ অভিজ্ঞতাগুলো, কারণ আমার স্কুল লাইফে বহু খারাপ অভিজ্ঞতা এরকম হয়েছে। এবং মানে সেটা নিয়ে বলতে গেলে একটা উপন্যাস লেগে যাবে, বা আমার একটা ইউটিউব চ্যানেল পুরো ভর্তি হয়ে যাবে, তাই সেগুলো নিয়ে আমি বলছি না। যাই হোক, এবার আসল কাজের কথায় আসি। আমি 2023 সালে ওয়েস্ট বেঙ্গল জয়েন দিই, এবং ওয়েস্ট বেঙ্গল জয়েন দিয়ে একটা ইঞ্জিনিয়ারিং কলেজে আমি ভর্তি হয়ে থাকি। কিন্তু আমি পাশাপাশি ভেবেছিলাম যে পার্শিয়াল ড্রপ দিয়ে অন্তত এই নিট নামক একটি এক্সাম, সেটার আমি প্রিপারেশন করব। এবং 2023 সালে আমি দিতে পারিনি, 2024 সালে দিয়েছিলাম, 2024 সালেও দিয়েছিলাম, সেখানেও আমার একটা প্রবলেম হয়েছিল। এবং 2025 সালে একটা মানে মহৎ একটা মানে ভাস্ট একটা প্রবলেম হয়, যেটার ফলে মানে আমি জানি না আমার যদিও ভাগ্য ভালো, আমি ইঞ্জিনিয়ারিংটার সাথে করছি, যার ফলে অনেকটা সুবিধা হয়েছে। ইঞ্জিনিয়ারিং রেগুলার আমি করি, তবুও অনেকটাই সুবিধা হয়েছে। যাই হোক, যে এবার আসল মানে গল্পে আসা যাক, যে আমি আর আমার বাবা, আমার সিট পড়েছিল হলো গোখেল মেমোরিয়াল গার্লস কলেজ, মানে যে যে এসএসকেএম, মানে IPGMER, তার ঠিক উল্টো দিকের একটি কলেজে আমার সিট পড়ে। এবং ওখানে আমি আমার বাবার সাথে তাড়াতাড়ি চলে যাই। এবং ওখানে গিয়ে যে পরিমাণ ইনভিজিলেটরদের মানসিক টর্চার সহ্য করি সেটা মানে বলবার নয়। মানে সেদিন আমার জীবনের সবচেয়ে খারাপ দিন গেছিলো। মানে মনে হচ্ছিলো যে আমি কেন দিতে এলাম পরীক্ষাটা। যাই হোক, আমি যখন তাড়াতাড়ি করে ঢুকতে যাব, আমি পৌঁছে গেছিলাম ওই 9:30-10টা নাগাদ পৌঁছে গেছিলাম, এবং পরীক্ষা শুরু 2টোয়। এবারে ওখানে আবার সব চেকিং হচ্ছে, আমি জানি না এত কড়াকড়ি করে NTA এত মানে গর্ব করে এত এই করে সমস্ত ওই চেকিং করে। এদিকে গত বছর নিটে অত বড় একটা স্ক্যাম হয়ে গেল, এদিকে এত ইনস্ট্রাকশান, এত ডিসিপ্লিন, এত তারপরেও এত বড় স্ক্যাম বা এত বড় চুরি হয় কী করে আমি জানি না, সেটা NTA ভালো বলতে পারবে। যাই হোক, সেটা নিয়ে আমি বলতেও পারি না। তবুও মানে ডিসিপ্লিনের বাহার দেখে মাথা খারাপ হয়ে যাওয়ার জন্য। এবারে ঢুকতে যাব, হঠাৎ করে বললো যে আমি জুতো পরে গেছিলাম, বললো জুতো খোলো। আমি বললাম জুতো পরে প্রথমে ঢুকে গেছিলাম, কিছু বলেনি। তারপরে রেজিস্ট্রেশন রুমে গিয়ে আটকে দিয়েছে, বলছে জুতো হবে না। যাও জুতো খুলে এলাম। তারপরে বলছে প্যান্টের বেল্ট অ্যালাউ নয়।
আমি বললাম প্যান্টের বেল্ট অ্যালাউ না হলে একটা একটা জিন্সের প্যান্ট আমি পরে গেছি, জিন্সের প্যান্টে বেল্ট থাকবে না, তাহলে প্যান্ট পরার মানেটা কি? বা এই যে মানে জিন্সের প্যান্টের সাথে তো বেল্ট থাকতেই হবে, তারপরে বলছে পকেট চলবে না। এমন কোনো পৃথিবীর এমন কোনো প্যান্ট আছে যেখানে পকেট চলে না? পকেট নেই, এরকম কি প্যান্ট আছে? নেই। ইনভিজিলেটরকে বসানো হলো, একজন ম্যাডাম ছিলেন এবং অত্যন্ত মানে রুড বিহেভিয়ার, এবং আমরা যত কোঅপারেটিভ মুডে তাকে তার সাথে কথা বলতে যাচ্ছি সে তত রুড বিহেভ করছেন। এবং উনি মানে হতে পারে উনি একজন বড় কলেজের প্রফেসর, কিন্তু আমি জানি না ওনার এত এরকম বিহেভিয়ারের কারণ কি। হয়তো রবিবার কাজে আসতে হচ্ছে বলে, কিন্তু তারপরে তার বিনিময়ে তাকে কিছু পরিমাণ এনটিএ দিয়েছে, তার জন্যই কাজে করতে বিনা পয়সা কেউ বিনা স্বার্থে তো আসবে না, তার জন্য তারা পেয়েছে, তাই জন্যই তারা কাজ করছে। যাই হোক, এরকম ব্যাপার। যে ঢুকতে ঠিক আছে, জুতো নিয়ে এ করলো, জুতো খুলে দিলাম, তারপরে লাস্টে বেল্টও খুলে দিতে হলো, যেখানে আমার অত্যন্ত ইনসিকিওর ফিল করছিলাম, মারাত্মক অস্বস্তি করছিল বেল্ট। তারপরে বলছে প্যান্ট অ্যালাউ নয়। আরে এখন কোথায় দোকান, কোথায় ওখানে ওখানে একটা না আছে কোনো ব্যবস্থা, না আছে কিছু, গার্জিয়ানদের ব্যবস্থা নেই, গার্জিয়ানরা রাস্তায় রোদের মধ্যে দাঁড়িয়ে আছেন, ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়েছিলেন, ওই রোদ, ওই গরম। পরীক্ষাটা হয়েছিল মে মাসের 4 তারিখ, ওই গরমে দাঁড়িয়েছিলেন তারা। আমি জানি না কোনো একটা বসার ব্যবস্থা অবধি তারা করেননি, একটা বসার ব্যবস্থা অবধি তারা করতে পারেননি। আমি কি ইনফ্রাস্ট্রাকচার ভালো আমি জানি না। যাই হোক, বললো যে হবে না। তারপরে প্যান্ট চেঞ্জ করারও কোনো ব্যাপার নেই যে চেঞ্জ করা যাবে না, মানে পরীক্ষা উনিরা দিতেই দেবেন না, এরকম একটা মনোভাব নিয়ে ওনারা চলছিলেন আর কি। প্রথম থেকেই, শুরুর থেকেই ওনারা এরকম মনোভাব নিয়ে চলছিলেন যে কোনো রকমভাবে পরীক্ষাটা দিতে দেবো না, বা ছাত্রটার মেন্টাল হ্যারাস করা যায়, যত রকমভাবে মেন্টাল হ্যারাস করা যায় সেইটা ওনারা চেষ্টা করছিলেন, যে যত রকমভাবে মেন্টালি তাকে উইক করে দেওয়া যায়। মানে একটা পরীক্ষা দিতে যাব শান্ত মাথায়, সেইখানে গিয়ে ওই রকম অশান্তি, এইটা করতে দেবো না, ওটা অ্যালাউ নয়, এটা অ্যালাউ নয়। আরে সবই অ্যালাউ নয়, তাহলে তো কিছু না পরে যেতে হয়। জামা অ্যালাউ নয়, প্যান্ট অ্যালাউ নয়, জুতো অ্যালাউ নয়, বেল্ট অ্যালাউ নয়। কোথাকার নিয়ম, কোথাকার নিয়ম? এনটিএ বলুক যে পৃথিবীর হেন কোনো প্যান্ট আছে যেখানে প্যান্টে পকেট থাকতে পারে না? আম, আমার আমার প্যান্টের তারপরে প্যান্টের বেল্ট অ্যালাউ নয়, হেন কোনো প্যান্ট নেই যেখানে অন্তত যদি ট্রাউজার হতো সেখানেও প্যান্টে দুটো পকেট থাকে ছেলেদের। তারপরে আর এই যে আমার পুঁইতে আছে সেইখানেও সেটাও অ্যালাউ করছিল না, কিন্তু লুকিয়ে চুরিয়ে ঢুকে পড়েছি, কারণ ওটা ওটা খোলা আমার পক্ষে সম্ভব নয়, কারণ ওটাই আমাদের অহংকার। ওটা খোলা মানে আমাদের নিজের ধর্মকে অপসম্মান করা, সেটা আমি কোনোদিনও করতে পারবো না, আমি কোনোদিন সজ্ঞানে করিও নি, এবং ভবিষ্যতে কোনো কিছুর জন্য আমি করবও না। ভবিষ্যতে কোনো কিছুর জন্য আমি করবো না, তাই ওইটা আমি কোনোদিন খুলতে পারবো না। ওটা আমাদেরই অহংকার বলতে গেলে, কারণ এইটা এই 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 একটা সুতোর জন্য আমরা একসময় রাজ করতাম। যাই হোক, আসল তারপরে রেজিস্ট্রেশন রুমে গেলাম, সেখানে ফিঙ্গারপ্রিন্ট মানে মার্চ করেই যাচ্ছে, তাতেও হচ্ছে না, ওখানে 15 মিনিট থেকে 20 মিনিট নষ্ট। তারপরে ওই অবস্থায়, ওই গরমে খালি পায়ে না আছে বেল্ট, না আছে কিছু, খালি পায়ে ওই গরমে ওই পাথুরে রাস্তার ওপর দিয়ে হাঁটতে কী যে কষ্ট হচ্ছিল। তারপরে কোনো রকমে তাও উঠে গেলাম, গিয়ে বসলাম। ও বাবা, তারপরে দেখি আবার ওখানে গিয়ে আবার দুখানা পাসপোর্ট বলেছিল, দুটো, একটা পাসপোর্ট সাইজ ফটো লাগবে, একটা পোস্ট কার্ড সাইজ লাগবে। এবারে আমি ভেবেছি আমি দুটো পোস্ট কার্ড সাইজ নিয়ে গেছি, দুটো পাসপোর্ট সাইজ নিয়ে গেছি। এবারে বলছে যে চলবে না, তখন একটা পোস্ট কার্ড সাইজ নিল, আর বাকিগুলো সব নিচে রেখে আসতে হলো। আবার বেরোনোর সময় দেখেছিলাম যে ওটা আবার নিচে পাসপোর্ট সাইজগুলো আবার কে চুরি করে নিয়েছে। যাই হোক, আমার ছবি দিয়ে তারা কি করবে জানি না, চুরি করে নিয়েছে। যে তারপরে
তারপরে গিয়ে সবাই বসলাম। তারপরে ইনভিজিলেটরদের অ্যাডমিট কার্ড, ওই অ্যাডমিট কার্ড ছিল একটা এরকম বড় A4 সাইজের, ওই অ্যাডমিট কার্ডের পেছনের পাতাটা ওটাকেও খুলে ফেলে দিতে হলো। বোতলের ওই স্ট্রিপ এত কড়াকড়ি, বাবা এত নিয়ম শৃঙ্খলার শেষ নেই, এত কড়াকড়ি যে এই করা যাবে না, ওই করা যাবে না, এত কড়াকড়ি, যেদিকে কয়েকশো মানে এত কোটি টাকার স্ক্যাম। যে তারপরে যদিও মানে এর মধ্যে অনেক কিছু জড়িত আছে, সব কিছুই ধামা চাপা পড়ে যায় আলটিমেটলি, শুধু স্টুডেন্টগুলোর জীবনগুলো ছাড়া, জীবন আর সময়গুলো ছাড়া সব কিছুই ধামা চাপা পড়ে যায় কালের নিয়ম। এবারে তারপরে সবে পরীক্ষা শুরু করব। এবারে পরীক্ষার কোয়েশ্চেন দেখে আমার যা মনে হয়েছে, আমি মোটামুটি AIPMT কবে থেকে 2012 সাল থেকে 2024 সাল অবধি মোটামুটি নিচের প্রত্যেকটা PYQ আমি স্টাডি করে ভালো মতো প্রিপারেশন নিয়ে গেছিলাম যে এবছর অন্তত সিলেকশন নিতেই হবে, কারণ গত বছর ওই এক্সামিনার 40টা মিনিট নষ্ট করেছে। এবারে সিলেকশনটা নিতেই হবে, নাহলে হবে না, মান সম্মান থাকবে না। সেটা কেন তারপর লাস্টে একদম বলছি। যে তারপরে যখন কোয়েশ্চেন পেপারটা বুঝলাম, পড়লাম, মানে দেখলাম, তখন মনে হলো যে লাইফ ইজ টু মাচ আনসার্টেন। মানে যেটা আমি ভাববো সেটা কোনোদিনই হবে না, বা তার ধারে কাছেও হয়তো নাও যেতে পারে। তাই যে হ্যাঁ, একটা আশা সবারই থাকে, যারা ড্রপ নেয়, আমি পার্শিয়াল ড্রপ, আবার যারা ফুল ড্রপ নেয় তাদের আরও সমস্যা হয়, আরও তাদের আশা থাকে, তাদের প্যারেন্টসদের আশা থাকে, তাদের সামাজিক একটা চাপ থাকে, তাদের সামাজিক একটা সম্মান নষ্ট হয়, অনেক কিছুর ব্যাপার আছে। তারপরে অন্তত আমি নিট পরীক্ষা 2025-এ দেখার পর থেকে, নিট 2025-এর পেপারটা দেখার পর আমি অবাক, মানে জীবনে কোনোদিন এত কঠিন প্রশ্ন হয় না। মানে ওগুলো 3 ঘন্টার মধ্যে 180টা প্রশ্ন থাকে। এবার গত বছর 200টা প্রশ্ন থাকতো, এবছর 180টা করেছে, আর 3 ঘন্টা 20 মিনিটের জায়গায় 3 ঘন্টা। এবার আগে ভাবতাম 3 ঘন্টা 20 মিনিটের মধ্যে 20 মিনিট এমনি ইনভিজিলেটর রাখাবে, যেমন এবছরও আমার মোটামুটি 35 মিনিট, 30-35 মিনিট মতো ইনভিজিলেটাররা সই সাবুত, এখানে সই, ওখানে সই, সেখানে সই, তারপরে এখানে গোল্লা পাকাতে হবে, ওখানে গোল্লা পাকাতে হবে, তারপরে ছবি এমনভাবে সব ছবি তুলছে যেন মনে হচ্ছে কালকেই আমার বিয়ে হবে, এমন সমস্ত ছবি উঠছে। 5বার আমার ছবি তুললো, মানে একবারে হবে না, একবারে এখানে হাসি নেই, ওইটা ঠিক নেই, চশমা ঠিক নেই, চুল ঠিক নেই, সেগুলো ঠিক করো, ঠিক করে একটা 5বার একটা ফটো তুললো। টাইমগুলো ঝড়ের গতিতে বেরিয়ে যাচ্ছে, এবং কোনো গ্রেস টাইম তারা দেননি, ও ঝড়ের গতিতে টাইম বেরিয়ে যাচ্ছে, এবং সমস্ত পরীক্ষার সময় করতে হয় তাদের। হ্যাঁ, এবারে প্রথম বায়োলজি দিয়ে শুরু করলাম। বায়োলজি দিয়ে শুরু করে আমার মনে হলো, মানে অন্তত বায়োলজি পারার মতো ছিল। যে বায়োলজি অত্যন্ত লেন্দি, কিন্তু পারার মতো ছিল, হ্যাঁ, না পারার মতো ছিল না, 4-5টা কোয়েশ্চেন ছাড়া। 4-5টা কোয়েশ্চেন আমার এনসিআরটির বাইরে থেকে দিয়েছে। আমি বুঝি না যে এনটিএ যদি করতে হবে, এনটিএকে যদি এনসিআরটির বাইরে প্রশ্ন করতে হবে, তাহলে তাদের স্যাম্পল পেপারে ওই রকম এনসিআরটির বাইরে বা লেন্দি প্রশ্ন রাখো, বা তাদের তো ওই রকমভাবে তৈরি করা নেই, তাদের তো এনসিআরটির বাইরের জিনিস তৈরি করা নেই, তারা কী করে তৈরি করবে? আমি তাই খুব হতাশ হয়ে গেছিলাম সেবারে। ওই 4-5টা প্রশ্ন বাদ দিয়ে বাকি সব কটাই পেরেছি, এবং আমার যেখানে টার্গেট ছিল যে 0.5 ঘন্টার মধ্যে শেষ হবে, নাহলে 45 মিনিট, সেখানে আমার 1 ঘন্টা 15 মিনিট লেগে যায় একটা বায়োলজির পেপার সলভ করতে গিয়ে। তারপরে তো 0.5 ঘন্টা ইনভিজিলেটার নিল। তারপরে অন্তত ফিজিক্স, কেমিস্ট্রি প্রশ্ন ধরলাম, কেমিস্ট্রি প্রশ্ন তুলনামূলক ইজি, আদার দেন ফিজিক্স অ্যান্ড বায়োলজি। কেমিস্ট্রি প্রশ্ন রিলেটিভলি ইজি, তবুও ওর মধ্যে কঠিন ছিল না, ওর মধ্যেও কঠিন ছিল, অত্যন্ত ক্যালকুলেটিভ, এবং মাল্টিপল কনসেপ্টের একটা কোয়েশ্চেন ছিল, অনেক কটা কোয়েশ্চেন ছিল মাল্টিপল কনসেপ্টের, তবু কনসেপ্টগুলো জানা ছিল, তাই
পেরেছে, কিন্তু সময়গুলো অনেকটা লস হয়েছে ফিজিক্যালে। তারপরে ফিজিক্স, যেটা নিয়ে অন্তত নিট অ্যাসপিরিয়েন্ট, কারণ নিট অ্যাসপিরিয়েন্টরা খুব একটা ফিজিক্স পছন্দ করে না, জাস্ট ওই পড়তে হয়, একটু ছুঁয়ে দেয়, ছুঁয়ে একটু কোনো রকম পড়ে বেরিয়ে যায়। ফিজিক্সে মানে যা দেখলাম তাতে অন্তত মানে মাথায় আকাশ ভেঙে পড়ার মতো অবস্থা। ফিজিক্স যেই অ্যাডভান্স লেভেলের কপি করেছে, যেই অ্যাডভান্স লেভেলের প্রশ্ন দিচ্ছে ওরা, এবং যার জন্য এক একটা প্রশ্ন এরকম হাফ পাতা করে ভর্তি, হাফ পাতা করে প্রশ্নগুলো দেওয়া, একটা স্ট্রেট লাইনের প্রশ্ন নেই, মাঝে দু একটা ঢুকিয়ে দিচ্ছে, মাঝে চার পাঁচটা প্রশ্নের বড় প্রশ্নের মাঝে দু একটা ঢুকিয়ে দিচ্ছে, যা এক্সাম প্রেশারের মধ্যে হ্যান্ডেল করা খুব ডিফিকাল্ট, প্রেশারের মধ্যে সে খুঁজে বের করাটাও খুব ডিফিকাল্ট। কিন্তু আমি খুঁজে খুঁজে তাও ওই 10-15টা মতো, 10টা কি 12টা মতো সহজ ছিল, ওগুলো আমি করে নিলাম। কিন্তু বাকিগুলো করতে গিয়ে আমার মানে টাইমই তো নেই, কারণ আমি বললাম যে যদি গ্রেস টাইম দেওয়া যেত, কারণ আপনারা তো টাইম ওয়েস্ট করলেন। কারণ ইনভিজিলেটার লাস্টে বুঝলাম ইনভিজিলেটাররাও আনট্রেন্ড, মানে তাদের কোনো এনটির থেকে এত বড় একটা এক্সাম, যেখানে এত লাখ 30 লাখ পরীক্ষার্থী এই তাদের জীবন নির্ভর করছে এই এক্সামের উপর, অনেকের অনেক আশা থাকে, সেখানে কোনো রকম ইনভিজিলেটারদের কোনো ট্রেনিং দেওয়া হয় না। তারা ইনভিজিলেটাররা হয়, অনেক ইনভিজিলেটার আছে তারা জানেই না যে এই এক্সাম দিয়ে কী হয়, বা খায় না মাথায় দেয়, এগুলো কিছুই তারা জানে না। তারা শুধু জাস্ট এক্সাম ওই বলেছে যে যেতে হবে কলেজে বা স্কুলে, সেখানে তারা চলে গেছেন, অনেক টাইম ওয়েস্ট হয়েছে, মানে এত টাইম ওয়েস্ট হয়েছে। তারপরে ওই 4-5টা 10টা মতো আন্দাজে মেরেছি, আর দু একটা যেগুলো একটু কাছাকাছি, আবার ক্যালকুলেশনে একদম অ্যাকিউরেট ভ্যালু আসতে হবে, অ্যাকিউরেট ভ্যালু না আসলে ওই মানে দুটো অপশান খুব কাছাকাছি দেওয়া, যার ফলে একদম অ্যাকিউরেট করতে হচ্ছে, যার ফলে করা যাচ্ছিল না, এবং প্রচণ্ড পরিমাণ টাইম কনজিউমিং। এবং আমি অন্তত ওই প্রশ্নটা পড়তেই একটা ছেলে 30 সেকেন্ড লাগবে, আর 30 সেকেন্ড থেকে 40 সেকেন্ড লাগবে বুঝতে। তার ফলে তাহলে তো সে 1 মিনিটের মধ্যে একটা কোয়েশ্চেন কী করে সলভ করবে? এবং ওভারঅল সত্যি কথা বলতে মানে যখন বললাম, বাইরে এসে বাবা দাঁড়িয়েছিলেন, মানে তখন জিজ্ঞেস করলেন যে কেমন হয়েছে, ভালো হয়নি, মানে মোটামুটি এক্সাম, যেটা আমি জানি না এখনও ক্লিয়ার হবে কি হবে না, বা কোথায় দাঁড়িয়ে আছে এখনও আমি জানি না, রেজাল্ট বেরোক তারপরে জানা যাবে। কিন্তু মানে আজকে যেটা হলো সেটা অন্তত বহু স্টুডেন্টদের ক্ষেত্রে, অনেক স্টুডেন্ট ডিপ্রেশনে চলে গেছে, অনেক স্টুডেন্ট এই নিচের প্রতি আশা ছেড়ে দিয়েছে, অনেকের 4 ড্রপ 5 ড্রপ 6 ড্রপ হয়ে গেছে। এবং আমি যেটা সবচেয়ে আশ্চর্য লাগছে, সবচেয়ে আশ্চর্যজনক বিষয় লাগছে, কিছু টিচার তারপর থেকে ঠিক 5টা বাজার পর থেকে কিছু টিচার ওই একদম একদম খাতা কলম নিয়ে এসি রুমে বসে খাতা কলম নিয়ে একদম দেখাতে শুরু করে দিয়েছে কে কার আগে সলিউশন দিতে পারে, এইটা তো আমার নোট থেকে এসেছিল, এই যে কথাবার্তাগুলো মানে অত্যন্ত হতাশাজনক। মানে আমার মনে হয় এডুকেশন সিস্টেম সত্যি করে খুব খারাপ অবস্থা হয়েছে। নাহলে মানে একজন টিচার সে এসে মানে স্টুডেন্টদের, অধিকাংশ স্টুডেন্টের যারা মেহনতি, যারা পরিশ্রম করে, এবং মানে যারা ডেডিকেটলি পড়াশুনো করে পরিশ্রম করে, বা যাদের হয়তো বাবা মায়ের ওই বড় বড় ইনস্টিটিউটে লাখ লাখ কোটি কোটি টাকা দিয়ে ভর্তি করা সম্ভব নয়, হয় বাইরে গিয়ে পড়ানো সম্ভব নয়, তারা হয়তো ভেতরে তারা হয়তো বাড়িতে একটা 4-5 হাজার টাকা বা 6 হাজার টাকার অনলাইন একটা কোচিং নেয়, কোচিংয়ের অ্যাক্সেস নেয়, সেটা থেকে পড়াশোনা করে, তাদের পক্ষে পাস করাটা অনেকটা ডিফিকাল্ট, বা তাদের প্রায় অসম্ভব হয়ে দাঁড়িয়েছে। এবং তারা এই পরীক্ষাটার মাধ্যমে এনটিএ এটাই বোঝাতে চাইলো যে সাধারণদের এইখানে কোনো দাম নেই, যারা ব্রিলিয়ান্ট তারা। আমাকে একজন আমার মনে পড়ে যাচ্ছে, আমার একজন স্যার স্কুলে পড়াকালীন
স্কুলে পড়াকালীন একজন স্যার, আমি নাম বলছি না, নাম খুব ভালো করেই লোকটাকে চিনি, নাম বলছি না, ফিজিক্স প্র্যাকটিক্যালের সময় আমি বলেছিলাম যে আমি আমার স্বপ্নটা ভুল করে বলে ফেলেছিলাম, সেটা দোষটা আমার। আমি ভুল করে স্বপ্ন, কারণ এখনকার টিচাররাও তো স্টুডেন্টদের সাথে কম্পিটিশন করেন যে আমি যেটা পারিনি। আগেকার দিনে কি, যে টিচাররা ভাবতো যে আমি যেটা পারিনি সেটা আমার স্টুডেন্টরা করবে, কিন্তু এখনকার দিনের টিচাররা হলো আমি যেটা পারিনি আমার স্টুডেন্টকেও সেটা পারতে দেবো না। এবং খুব মানে এবং সে অপমান করে সে সেদিন বলেছিলেন যে তুই যদি কোনোদিন ডাক্তার হোস আমি চাঁদে চলে যাব, এই কথাটা। এবং মানে একটা অবচেতন মনে এই কথাটা এত বাজেভাবে হিট করেছিল, অনেক দিন আমি ডিপ্রেশনে ছিলাম। এবং তাতে তাদের কিছু আসে যায় না, তাদের বেসিক্যালি কিছু আসে যায় না, আমি ডিপ্রেশনে থাকি না থাকি তাদের পয়সা পাওয়া নিয়ে কথা। তারা সরকারি চাকরি করে, আসে কোনো রকম কিছু ওই নোট কী সব লেখে লেখে কি লেখে না জানি না, আসে ওই ওই আসে আর তাড়াতাড়ি খায় দায় চলে যায় বাড়ি। এই হলো সরকারি স্কুলের টিচারদের কাজ। তারপরে আর মাস গেলে 50-60 হাজার টাকা করে মাইনা নিয়ে নেয়, 50-60-70 হাজার টাকা করে মাইনা পায়। তাদের লাভ কী? স্টুডেন্টদের জীবন নষ্ট হচ্ছে তো তাদের লাভ কী? আজকে যদি একটা ছেলের উৎসাহ থাকে এবং আমি যেটা করতে পারিনি, এবং আমি যদি একজন শিক্ষক হয়ে সমাজের পথপ্রদর্শক, শিক্ষক হলো সমাজের পথপ্রদর্শক, শিক্ষক একজন শিক্ষকই সমাজকে নতুন দিশা দেখাতে পারে। সেই সমস্ত শিক্ষকের থেকে যখন এই রকম আচরণ বা এই রকম, তখন সত্যি কিছু বলার থাকে না। এবং সে নিজে করতে পারেনি, সে নিজের জীবনে স্বপ্ন সফল হয়নি, সে কোনো রকমে ওই একটু পড়ে 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 কী পড়েছে কী পড়েনি জানি না, ওই একটা এক্সাম ক্লিয়ার করে দিয়ে চাকরি পেয়ে গেছে, এই হয়েছে যার যার ফলে স্টুডেন্টদের জীবনটাও হ্যাম্পার হচ্ছে। এবং আমি ভেবেছিলাম যে ওই কথাটার খুব ভালো করে একটা জবাব দেবো, একদম কড়া ডোজের একটা জবাব দেবো, কিন্তু হলো না। যাই হোক, আমি হাল ছাড়বো না, জবাব তো আমি একদিন না একদিন দেবই তাকে, এবং আমার স্কুলকেও জবাব দেবো। যাই হোক, অ্যাট লাস্ট এটাই বলার যে যে যারা নিড অ্যাসপিরেন্ট এবং যারা ভাবছে যে পুরোপুরি ড্রপ নেওয়ার, তাদের আমি ভাবনা চিন্তার কথা বলবো। যারা পার্শিয়াল ড্রপ করছে তাদের ঠিক আছে, অন্য কোথাও একটা ভর্তি হয়ে যাওয়াটাই অনেক বুদ্ধিমানের কাজ বলে মনে হবে, কারণ নেক্সট ইয়ার হয় এটা হয়তো বজায় রাখবে বা হয়তো অনেক কঠিন হয়ে যাবে, আমি জানি না কি হবে না হবে। মানে ওপরওয়ালাই ভরসা, ওপরওয়ালাই ভরসা, তারা যেটা ভালো মনে করবেন সেটা করবেন। আর এটা এটাই বলার। আর আর তারপরে তো সমস্ত ড্রামা শুরু হয়েছে এখন। এখন সমস্ত বলছে যে আমাদের ইনস্টিটিউটের নোট থেকে এসছে। আরে বাবা, অধিকাংশ ইনস্টিটিউট এটা মানে প্রেডিক্টই করতে পারেনি যে এই ধরনের এত কঠিন প্রশ্ন নিচে হতে পারে। তারা বলছে নাকি তাদের নোট থেকে এসেছিলো, তাদের এর থেকে এসেছিলো, আমি জানি না কেন। তারপরেই বলছে যে এইখানে অ্যাডমিশন হয়ে যাও, ওখানে অ্যাডমিশন হয়ে যাও, 4,000 টাকা কোর্স ফি, 5,000 টাকা কোর্স ফি, এখানে অ্যাডমিশন হয়ে যাও। আরে বাবা, একটা স্টুডেন্ট মানসিকভাবে সে সম্পূর্ণ বিধ্বস্ত, সে এখন ওইসব মানসিকভাবে না সুস্থ হয়ে সে এখন ওই কোচিং নিতে যাবে? এসব উত্তেজক কথা বলে স্টুডেন্টগুলোর মাথাগুলো কেন খাচ্ছে, কেন খাচ্ছে আমি জানি না। এবং তারা ব্যাচ লঞ্চ করে দিচ্ছে, এই লঞ্চ করে দিচ্ছে, এখনই ভর্তি হয়ে যাও, না হলে আর হতে পারবে না, কিছু করতে পারবে না। এইগুলো কি? আর তারপরে অনেক মানে বলা উচিত নয়, অনেক গার্জিয়ান বা অনেক গার্জিয়ান যাদের নিজেদের ছেলেমেয়েরা হয়তো কিছুই করে না জীবনে, জীবনে কোনো কিছুই করে না, হয়তো বেকার ওই ওই স্কুল লাইফে হয়তো মেয়েদের স্কুলের সামনে ঘুরে বেড়াতো, মেয়েদের স্কুলের সামনে দাঁড়িয়ে থাকতো নিজেদের ছেলেরা, বা হয়তো যে ঘুরে বেড়াতো, যারা কিছু করেনি, তারা হঠাৎ করে নিট এক্সাম নিয়ে যাদের বিন্দুমাত্র ধারণা নেই, তারা আজকে এসে বলছে যে এরকমই তো কঠিন কোয়েশ্চেন হওয়া উচিত ছিল। তাহলে আমি তাদেরকে একটাই কথা বলবো যে বেশ হয়েছে, অনেকে বলছে বেশ হয়েছে কঠিন হয়েছে, তাদেরকে একটাই কথা বলবো যে আপনি
ওই সিচুয়েশানে বসে 30 মিনিট নষ্ট, সেখানে আপনি 3 ঘন্টা 2 ঘন্টা 30 মিনিটে আপনি ওই পেপারটা একটু সলভ করে দেখান। আপনার যদি এতই ক্ষমতা থাকে, আপনি যখন বলবেন ওই ফাঁকা ঘরে ঘরে এসি রুমে বসে যে আমার থেকেই নোটের থেকেই সব এসছে বা বেশ হয়েছে, কেন কঠিন প্রশ্ন হবে না, ওসব বলা খুব সহজ। আপনাকে একটু তাহলে ওই প্রশ্নটা একটু সলভ করে দিতে হবে, তবে গিয়ে বুঝবো যে হ্যাঁ আপনার মধ্যে সেই পোটেনশিয়াল আছে। না হলে ফালতু কেন কথা বলছেন, নাহলে ফালতু কেন স্টুডেন্টদের মনে আরো আঘাত করছেন। এগুলোতে অনেক মানে অনেক স্যাক্রিফাইস থাকে, অনেক না জানা স্যাক্রিফাইস থাকে, যেগুলো আপনাদের বোঝার মতো সেই এখানে নেই, সেই মেন্টালিটিতে আপনাদের, সেই মেন্টালিটি আপনাদের নেই। কেন? তাই আমি আর অনেকক্ষণ হয়ে গেছে, আমি এটাই বলবো যে ভেঙে পড়ার কিছু নেই। একটা পরীক্ষা কোনোদিনই জীবন লাইফ ডিসাইড করে না, জীবনে আরও অনেকভাবে সফল হতে হওয়া যায়। জীবনে আরও অনেকভাবে সফল হওয়া যায়। তাই যারা ড্রপ দিতে চাইছো তারা একটু ভেবেচিন্তে দিও। ফুল ড্রপ আর পার্শিয়াল যদি ড্রপ নিতে চাও দিতে পারো, সেটা দিয়ে পড়াটাকে কন্টিনিউ করতে পারো। আজকের মতো তাহলে এখানেই শেষ। টাটা, নমস্কার।